Dear students, how are you? I think all of you are well by the grace of Almighty, and all of you are at home. Dear students, I am also well by the grace of Allah. Dear students, in my previous classes, I had discussed about 4 kinds of sentences. That means assertive sentence, interrogative, imperative, and optative sentence. And I discussed the definition of those sentences and how to change the narration of those sentences I had shown you. Today, this is the 5th part of my class, part 5. In this class, I will try my level best to show you or to describe you exclamatory sentence and how to change the narration of exclamatory sentence and how to define or what is exclamatory sentence. So dear student, listen to me and carry on your necessary articles, khata, a pen, and please write down what I say. Exclamatory sentence. How we can define exclamatory sentence, dear students? You know that as a human being, sometimes we express our grief, sorrows, sufferings, happiness, or sometimes we may be on to see many wonderful things. And all these expressions or emotions we express is called exclamatory sentence. Exclamatory sentence, in exclamatory sentence, the subject expresses his desire, his grief, his sufferings, his sorrows, and his happiness. So, বাংলা বলতে গেলে আশ্চর্যবোধক বাক্য বলতে আমরা বুঝি যে বাক্যে কর্তা তার দুঃখ, হতাশা, বেদনা, তারপরে বিস্ময় অথবা তার সুখ, শান্তি, তার হ্যাপিনেস এগুলো প্রকাশ করে সে ধরনের বাক্য হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে সূত্রটি মনে রাখতে হবে। ক্লাস করতেছি ভাই অনলাইনে। আরে যাই তুমি জানাইছো নাই আমিও একটা অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনে ক্লাসের মধ্যে আছে।
কোনো ব্যাপারে আশ্চর্য হলে এক্সক্লেম ইন ওন্ডার, হাসি বা আনন্দ প্রকাশ করতে এক্সক্লেম উইথ জয় বসে, আর দুঃখ প্রকাশ করতে সাধারণত এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিফ বসে। টু উঠে যাবে, দ্যাট বলবে দ্বিতীয় বাক্যে। শেষে সাবজেক্ট প্লাস পরবর্তী ভার্বের রূপ, পরিবর্তিত রূপ, প্লাস দ্বিতীয় বাক্যে প্রথমে ওয়ার্ডে থাকলে এ ভেরি বা গ্রেট, আর প্রথমে যদি হাউ থাকে তাহলে উভয় পরিবর্তে ভেরি বসবে। প্লাস বাকি অংশ। এই হচ্ছে সূত্রটি, তোমরা খাতা উঠিয়ে নাও। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সূত্রটি। এরপর আমরা এক্সারসাইজ লেখাবো। একবার বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে দুঃখ, বেদনা, হতাশা প্রকাশ করতে রিপোর্টিং ভার্ব সেটের পরিবর্তে এক্সক্লেম উইথ সরো অথবা এক্সক্লেম উইথ গ্রিফ বসে। কোনো ব্যাপারে আশ্চর্য হলে এক্সক্লেমড ইন ওন্ডার বসে। হাসি বা আনন্দ প্রকাশ করতে এক্সক্লেমড উইথ জয় বসে। আবার যদি কেউ কোনো ব্যাপারে বিস্ময় প্রকাশ করে অথবা কোনো ব্যাপারে কোনো সুসংবাদ দেয় বা কাউকে যদি কোনো সারপ্রাইজ করে তাহলে এক্সপ্লেইনড উইথ সারপ্রাইজ বসে। তারপর টু উঠে যাবে দ্বিতীয় বাক্যে, দ্যাট বসবে। দ্বিতীয় বাক্যের শেষে সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব, তারপরে পরবর্তী ভার্বের পরিবর্তিত রূপ। দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরে পরবর্তী ভার্বের পরিবর্তিত রূপ, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স হবে। তারপর দ্বিতীয় বাক্যে প্রথমে হোয়াটে থাকলে এ ভেরি হবে অথবা গ্রেট হবে, আর হাউ থাকলে তাহলে ভেরি বসবে, আর বাকি অংশ। এখন আমরা এক্সারসাইজ করে তোমরা জিনিসটা আরও ক্লিয়ার হবে। সূত্রটা লিখে নাও। যেমন I said, what an interesting book it is. তারপরে next sentence, the mayor said to the fifer, how funny you are. মেয়র বংশীবাদককে বলল, যে বাঁশি বাজায় তাকে বলল যে হাউ ফানি ইউ আর, তুমি কি মজার লোক। তারপর লেখো
The poor man said, alas, I have lost everything. প্রথম বাক্যটি দেখো, I said, what an interesting book it is. দ্বিতীয় বাক্যে, the mayor said to the piper, how funny you are. তুমি তৃতীয় বাক্যে, the poor man said, alas, I have lost everything. তাহলে আমি বললাম, I said, what an interesting book it is. এই বইটি কী মজাদার, কি চিত্তাকর্ষক, কী মজাদার বইটি। তাহলে আমি আশ্চর্য হয়ে গেছি। আশ্চর্য হয়ে যাওয়ার কারণে এখানে আমি সূত্র লিখছি এক্সক্লেমড ইন ওন্ডার বসবে। কি বসবে? এক্সক্লেমড ইন ওন্ডার। অথবা এখানে আনন্দ প্রকাশ করা হয়েছে, আনন্দ প্রকাশ করলে এক্সক্লেমড উইথ জয় বসবে। অথবা আশ্চর্য প্রকাশ করলে এক্সক্লেমড ইন ওন্ডার। দ্বিতীয় বাক্যে বাংলা অর্থ আমাকে বুঝতে হবে। বাংলা অর্থ বুঝিয়ে আমি নির্ধারণ করবো যে বাক্যটি কি আনন্দের, না দুঃখের, না হতাশার, না বিষাদ, নাকি ক্রোধ, নাকি কান্না, নাকি আনন্দ প্রকাশ করছে, সেটা দেখলেই বোঝা যায়। যেমন আই সেড হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আমি বললাম যে বইটি কি মজাদার বই, খুব বইটি খুবই চিত্তাকর্ষক বই। তাহলে এখানে আশ্চর্য প্রকাশ করছে অথবা আনন্দ প্রকাশ করছে। তাহলে আই এক্সক্লেমড, সেটার পরিবর্তে কী হবে? এক্সক্লেমড ইন ওন্ডার দ্যাট, টু হবে না, দ্যাট হবে। আই এক্সক্লেমড ইন ওন্ডার দ্যাট। শেষের যে প্রোনাউনটা এটা আসবে আগে, এটা হবে আগে, পরে এটা এটা পরে বারবার আসবে আগে, তারপরে হবে এটা 3 নম্বর, তারপরে 4, তারপরে এটা 5। প্রথমে আসবে ইট। ইট ইজের ফার্স্ট টেন্স হবে ওয়াজ, এই বার্বটি পরিবর্তিত হয়ে যাবে। ইজ বার্ব, এখানে ওয়াজ থাকলে হ্যাডবিন হবে, ইজ থাকলে ওয়াজ হবে। তাহলে ইট ওয়াজ, হোয়াটে পরিবর্তন হবে এ ভেরি, ইট ওয়াজ এ ভেরি, তারপরে ইন্টারেস্টিং বুক। দ্বিতীয় বাক্যে কী প্রকাশ করছে? দি মেয়র সেড টু দ্য পাইপার, অর্থাৎ মেয়র বংশীবাদককে বললো যে হাউ ফানি ইউ আর, তুমি কি মজার লোক। তাহলে আশ্চর্য হয়ে যাওয়া, অথবা এখানে সারপ্রাইজ বোঝাচ্ছে, অথবা এখানে এক্সপ্লেন উইথ জয় দিলে হবে আনন্দ প্রকাশ করতে। অনেক সময় হাউ ফানি ইউ আর, হেসে হেসে বললো যে তুমি কি মজার লোক। অথবা এখানে আশ্চর্য হয়ে গেলে হবে এক্সপ্লেন ইন ওন্ডার দ্যাট, অথবা এখানে আনন্দ প্রকাশ করলে এক্সপ্লেন উইথ জয় দ্যাট, এটা দিলে হবে। ওন্ডার দিলে হবে, জয় দিলে হবে। আনন্দ প্রকাশ করছে, তাহলে দি মেয়র এক্সপ্লেন্ড জয় দ্যাট হাউ ফানি ইউ আর। ইউ বলতে এখানে দি পাইপার মানে হি, আর ফার্স্ট টেন্স হবে ওয়াজ, হাউ পরিবর্তে হবে ভেরি, তারপর ফানি। নেক্সট, দি পুয়ার ম্যান সেড alas I have lost everything। তাহলে দি পুয়ার ম্যান alas দুঃখ প্রকাশ করছে, হায়, alas মানে হায়, আমার সব হারিয়ে গেছে। দুঃখ প্রকাশ করলে এক্সপ্লেন্ড উইথ সরো হবে, সেটা পরিবর্তে হবে এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট। তাহলে অ্যালাসের কাজ শেষ হয়ে গেল। আই মানে এখানে দি পুয়ার ম্যান, তার মানে হি হবে, হ্যাভের পরিবর্তে হবে হ্যাড লস্ট এভরিথিং। খাতায় লিখে নাও। তারপরে আরো দেখো, the player said, "Hurrah, we have won the game."
comma quotation, তো প্লেয়াররা চিৎকার দিয়ে বললো যে হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আনন্দ প্রকাশ করছে যে আমরা খেলায় জয়লাভ করছি। তাহলে আনন্দ প্রকাশ করলে এক্সপ্লেনড উইথ জয় হবে। লেখো দি প্লেয়ার্স exclaimed with joy that exclaimed with joy পরিবর্তে হুররা হয়ে গেল, হুররার পরিবর্তে এটা বসলো। উই বলতে এখানে প্লেয়াররা চিৎকার দিয়ে বললো যে আমরা জয়লাভ করছি। তাহলে এই কথাটা আমি আরেকজনের কাছে বললে হবে কি, প্লেয়াররা চিৎকার দিয়ে বললো যে তারা খেলায় জয়লাভ করছে, তার মানে দে হবে। তাহলে উই হয়ে যাবে এখানে প্লেয়াররা সবাই মিলে দিয়ে হবে, হ্যাভ হয়ে যাবে হ্যাড। He said, how nice the moon is. চাঁদ কি সুন্দর, আশ্চর্য হয়ে গেল। তাহলে হি এক্সক্লেইমড ইন ওয়ান্ডার দ্যাট। সাবজেক্টকে দি মুন, আগে আসবে সাবজেক্ট, ইজ হয়ে যাবে ওয়াজ, হাউ হয়ে যাবে কি ভেরি নাইস। এইভাবে আমাদেরকে এক্সক্লেমেটিভ সেন্টেন্সে দ্বিতীয় বাক্যটি যদি আনন্দ প্রকাশ করে তাহলে জয়, দুঃখ বেদনা প্রকাশ করলে সরো, আশ্চর্য হয়ে গেলে ইন ওয়ান্ডার বসে। এইভাবে আমাদেরকে করতে হবে সূত্র অনুযায়ী। যেমন হি সেড হাউ ফাইন দ্য বার্ড ইজ, তাহলে হি এক্সপ্লেইনড ইন অর্ডার দ্যাট দি বার্ড ওয়াজ ভেরি ফাইন। হি সেড what an exciting game cricket is. Kamal said, how nice she cooks. এই দুটি বাক্য দেখো। সে বললো যে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, ক্রিকেট খেলাটা খুবই চিত্তাকর্ষক, খুবই আকর্ষণীয়। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই লিখতে হবে সে কী বললো, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ, ক্রিকেট খেলাটা কি চিত্তাকর্ষক। তাহলে সে আশ্চর্য হয়ে গেল অথবা আনন্দ প্রকাশ করলো। He exclaimed with joy, আনন্দ প্রকাশ করতে exclaimed with joy that, প্রথমে ক্রিকেট আসবে সাবজেক্ট, তারপরে ইজ হবে ভার্ব হবে। ক্রিকেট ইজ হয়ে যাবে ওয়াজ, তারপরে হোয়াটের পরিবর্তে হবে এ ভেরি, ক্রিকেট ওয়াজ এ ভেরি এক্সাইটিং গেম। দ্বিতীয় বাক্যে কামাল সেড হাউ নাইস শি কুকস, সে খুব সুন্দর রান্না করতে পারে, সে খুব সুন্দর রান্না করতে পারে। এখানে আশ্চর্য বোঝাচ্ছে অথবা আনন্দ বোঝাচ্ছে। আর কিছু না বুঝলে এখানে টোল দিলে হবে।
কামাল সরি টোল্ড হবে না, এক্সক্লেম দ্যাট হবে, শুধুমাত্র এক্সক্লেম দিতে হবে। কামাল এক্সক্লেমড উইথ জয় অথবা ওয়ান্ডার দ্যাট শি আগে হবে, কোকসের ফার্স্ট টেন্স হবে কুকড, হাউ হবে ভেরি, তারপরে নাইস। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপ্লেনেটিভ সেন্টেন্সের আলোচনা। তোমরা বাসায় এগুলো একটু এক্সারসাইজ করবে, ভালো করে দেখবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। পরবর্তী পর্যায়ে আমাদের শুধু বাকি আছে ফ্রেজেস ন্যারেশনে কিছু সূত্র বা কিছু রুল। যেমন আজকে আমরা দুই একটা রুল করব, তারপর বাকি অংশ আরেক ক্লাসে। উপরে লেখা রুলস অফ ফ্রেজেস ন্যারেশন। Number 1, rules of passage narration. Assertive sentence है বক্তার উক্তি বারবার প্রকাশ করলে ইনডাইরেক্ট স্পিচে প্রথমবার তো আমরা সেটের পরিবর্তে টোল্ড অবজেক্ট সহ লিখি। প্রথমবার টোল্ড বা সেড হবে, প্রথমবার টোল্ড বা সেড হবে, দ্বিতীয়বার অ্যাডেড দ্যাট হবে, তৃতীয়বার ফার্দার অ্যাডেড দ্যাট, চতুর্থবার অ্যাগেন অ্যাডেড দ্যাট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সাধারণ বাক্যে আমরা সাধারণত বক্তা যখন দ্বিতীয়বার কোনো উক্তি করে তখন হবে কি অ্যাডেড দ্যাট হবে। প্রথমবারে টোল্ড অথবা সেড হবে, দ্বিতীয়বারে অ্যাডেড দ্যাট হবে, তৃতীয়বার যখন কোনো বক্তা কোনো কথা বলবে তখন ফার্দার অ্যাডেড দ্যাট হবে, চতুর্থবার বললে অ্যাগেন অ্যাডেড দ্যাট হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ঠিক আক্সড, প্রথমবার আক্সড হবে, দ্বিতীয়বার হবে ফার্দার আক্সড, তৃতীয়বার হবে অ্যাগেন আক্সড দিতে পারো, চতুর্থবার অলসো অ্যাগেন আক্সড সেটা দিলে হবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড, প্রথমে অর্ডার্ড, দ্বিতীয়বার হবে অ্যাগেন অর্ডার্ড, তৃতীয়বার হবে ফার্দার অর্ডার, চতুর্থবার হবে অ্যাগেন ফার্দার অর্ডার। এইভাবে আবার আশ্চর্যবোধক বাক্যে আমরা লিখতে পারি এক্সপ্লেন্ড উইথ জয়, তারপরে দ্বিতীয়বার আমরা লিখতে পারি অ্যাগেন এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট, অথবা তৃতীয়বার লিখতে পারি ফার্দার এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট। যে সময় যেটা বোঝায়, আনন্দ বোঝালে এক্সপ্লেন্ড উইথ জয়, হতাশা বা দুঃখ প্রকাশ করলে এক্সপ্লেন্ড উইথ সরো, অথবা তৃতীয়বার হলে অ্যাগেন এক্সপ্লেন্ড উইথ সরো, এভাবে লিখতে হবে। আবার অবজেক্টিভ সেন্টেন্সে উইশড দ্যাট, দ্বিতীয়বার অ্যাগেন উইশড দ্যাট, তৃতীয়বার ফার্দার উইশড দ্যাট। এইভাবে বক্তার উক্তি যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার হয় আমরা এইভাবে লিখতে হবে। একটা এক্সারসাইজের মাধ্যমে তোমরা ব্যাপারটা দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি। কামাল said to me,
you did not attend the meeting. Yesterday. You missed the important topic. You should not miss the next meeting. You should be punctual. এই যে কামাল আমাকে কয়টা কথা বললো, কয়টা সেন্টেন্স আমাকে বললো, 1 2 3 4, 4টা লাইন, 4টা সেন্টেন্সেস এখানে কামাল আমাকে বললো, 4বার উক্তি করলো। তাহলে এখানে 4টা সেন্টেন্স আমি কীভাবে লিখব? প্রথম সেন্টেন্সে আমি লিখব কামাল, সেটের পরিবর্তে টোল্ড হবে। কামাল আমরা আগের মতোই, কামাল টোল্ড টু হবে না, মি হবে, দ্যাট হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, টু উঠে যায়। কামাল টোল্ড মি দ্যাট ইউ ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে ইউ বলতে আমাকে বোঝানো হচ্ছে, তার মানে আই ডিড নট হবে হ্যাড নট, ডিড মানে হ্যাড, আই হ্যাড নট অ্যাটেন্ড হয়ে যাবে অ্যাটেন্ডেড, যেহেতু এখানে হ্যাড আছে। I had not attended the meeting yesterday, মানে the previous day. তারপর কামাল আরেকটা কথা আমাকে বলছে, ইউ মিসড দ্য ইম্পর্টেন্ট টপিক। তাহলে এখানে হবে অ্যাগেন অ্যাডেড, অথবা ফার্দার অ্যাডেড, অথবা অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট। একটা দিলে হবে। এখানে অ্যাডেড দ্যাট মানে কি, এর সাথে আরও যোগ করে কামাল আমাকে বললো, অ্যান্ড অ্যাডেড দ্যাট ইউ মিসড দ্য ইম্পর্টেন্ট। ইউ মানে এখানে মি, মি মানে আই, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইউ মিসড ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ এখানে হ্যাড আসবে, তাহলে আই হ্যাড মিসড হবে। দ্য ইম্পর্টেন্ট টপিক। ডিস্টার্ব হবে না। এরপর কামালের কথা কিন্তু শেষ হয় নাই, কামালের আরও কথা আছে। কামাল আমাকে আবার বললো, ইউ শুড নট মিস দ্য নেক্সট মিটিং। তোমার আগামী যে মিটিং হবে সেটা তোমার মিস করা উচিত নয়, উচিত হবে না। তাহলে কামাল অ্যাগেন অ্যাডেড দ্যাট বা ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যান্ড কামালের পরিবর্তে হি হবে, হি ফার্দার অ্যাডেড দ্যাট। সে আরও বললো যে, অ্যাড করে বললো যে, ইউ মানি আই শুড নট মিস দ্য নেক্সট মিটিং। আই শুড নট মিস দি নেক্সট মিটিং দিলে হবে, দি ফলোয়িং মিটিং দিলে হবে। দি নেক্সট মিটিং। আরও এক লাইন আছে, কামালের কথা কিন্তু শেষ হয় নাই, ইউ শুড বি পাংচুয়াল। সর্বশেষ কামাল আমাকে এটা বললো, তাহলে ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যান্ড ফার্দার লেখা হয়েছে, তাহলে অ্যান্ড অ্যাগেন অ্যাডেড দ্যাট, অ্যাগেন অ্যাডেড দ্যাট ইউ শুড বি পাংচুয়াল। তাহলে আই শুড বি পাংচুয়াল, আই শুড বি পাংচুয়াল। এই হচ্ছে বক্তার উক্তি। যদি 2 বার 3 বার 4 বার হয়, তাহলে প্রথমে অ্যাডেড, তারপরে ফার্দার অ্যাডেড, তারপরে
অ্যাগেন অ্যাডেড বা অলসো অ্যাগেন অ্যাডেড দ্যাট, এভাবে আমাকে 4টা বাক্য লিখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আবার ইন্টারগেটিভ সেন্টেন্সও সেম, আস্কড, অ্যাগেন আস্কড, ফার্দার আস্কড, অ্যাগেন ফার্দার আস্কড। আবার ইম্পারেটিভ অর্ডার, অ্যাগেন অর্ডার, অলসো অর্ডার, ফার্দার অর্ডার। এইভাবে বক্তার উক্তিকে 2 বার 3 বার 4 বার প্রকাশ করতে আমরা এই অ্যাডেড, অ্যাগেন অ্যাডেড, ফার্দার অ্যাডেড এগুলো এই শব্দগুলো ব্যবহার করি। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছো। এই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের প্রথম সূত্র। এরপর আরও 5-7টা সূত্র আছে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ প্যাসেজ ন্যারেশনের সম্পূর্ণ রুলস শেষ করে আমরা ডাইরেক্ট প্যাসেজ ন্যারেশনে চলে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। এই টপিকগুলো তোমরা